হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের 2018তে ফিজিক্সের যে প্রশ্নপত্র পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রের সমাধান আলোচনা করব। তোমরা অলরেডি দুটো পরীক্ষা দিয়ে যাও, বাংলা এবং ইংলিশ। সেই পরীক্ষাতে দেখলাম যে প্রশ্নগুলো এসেছিল সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে অনেকটাই কোশ্চেন এসেছিল। সেই কারণে তোমাদের আমি 2017, 18 এবং 19 এই 3টে বছরের ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের কোশ্চেনের সম্পূর্ণ সমাধান আলোচনা করে দেবো। আজকে আমি তোমাদের ফিজিক্স 2018 ইয়ারের 3 নম্বর যে প্রশ্ন আছে তার সমাধানে আলোচনা করবো। কারণ অলরেডি 2015, 16, 17, 18, 19 এই ইয়ারগুলোর এমসিকিউ সমাধান হয়ে গেছে এবং 1 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে এর এমসিকিউ অর্থাৎ 2018 এমসিকিউ, তারপরে 1 নম্বর প্রশ্নের সমাধান কী হয়েছে ব্যাখ্যা সহকারে সেগুলো সমাধান করা হয়েছে খুবই সহজ করে। সেই জন্য অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। এবং আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে কি আমি 3 নম্বর, কারণ অলরেডি 2018 গ্রুপ বির যে 2 নম্বর প্রশ্ন ছিল 5টা তার সমাধান করা গেছে। আজকে গ্রুপ সি 3 নম্বর যে প্রশ্নগুলো আছে তার সমাধান শুরু করবো। ওকে, সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও প্রথম যে কোশ্চেনটা গ্রুপ সির 6 নম্বর কোশ্চেন স্টার্ট করবো। 6 নম্বর প্রশ্নটা কী বলছে দেখে নাও। টোটাল দেখে নাও, এখানে প্রশ্ন থাকে কেমন কি 3টে দেখে নাও। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও 3 × 9, 9টা প্রশ্ন উত্তর দাও, 3 × 9 = 27 নম্বর থাকে। ওকে, তাহলে আমি এখানে যে অথবাও করে দেবো আর এমনি না কোশ্চেনগুলো করে দেবো। তো 6 নম্বর দেখেন, 6 নম্বর কোশ্চেনটা কি 6A, দেখাও যে একটি আহিত পরিবার পৃষ্ঠের তড়িৎ ক্ষেত্রফল হলো E = σ/ε0 n ক্যাপ। ওকে, যেখানে সিগমা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব এবং n ক্যাপ হলো ওই পৃষ্ঠের অবিলম্বে থাকা বহির্মুখী একক ভেক্টর। খুবই সহজ আছে, দেখে নাও। এটা তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের গাউস উপপাদ্যের যে প্রয়োগগুলো আছে সে একদম শেষের প্রয়োগটা। তবু আমি তোমাদের এটা প্রমাণটা করে দিচ্ছি। আমি দেখে নাও কীভাবে প্রমাণ হবে এটা। 6A, ধরুন এখানে একটা পরিবাহী আছে। ওকে, পরিবাহীর উপরে কোনো একটা বিন্দুতে খুব নিকটে সন্নিকটে পরিবাহীর খুব কাছাকাছি কোনো একটা বিন্দুতে আমার তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। ওকে, এখানে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। তাহলে এখানে কী করা হয়, এখানে একটা পিল বক্স কল্পনা করা হয়, একটা পিল বক্স কল্পনা করা হবে এবং এর ক্ষেত্র এই উপরে যে থাকবে তার ক্ষেত্রফলটাকে, এখানে যে ক্ষেত্রফলটা আছে ধরলাম, এই ক্ষেত্রফল হচ্ছে কি ডিএস ক্ষেত্রফল। এর অভিমুখ কোন দিকে আছে, এই বরাবর অভিমুখ আছে। এবার তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখার অভিমুখ কোন দিকে হবে, এই বরাবর। আমি সাইডে আঁকছি। ওকে, ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন হচ্ছে এই বরাবর। তাহলে নিশ্চয়ই বক্র বরাবর আমরা কোনো ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্র পাবো না, কারণ কি এইটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার আছে। তাই এখানে গাউসীয় উপপাদ্যটা কী আছে দেখো না, গাউসীয় উপপাদ্য হচ্ছে কি, তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E.ds = Q/ε0, অর্থাৎ এই পরিবাহী যে আধান স্টোর করে আছে সেটা হচ্ছে কিউ। ওকে, কিউ ধরা আছে বা ডি কিউ ধরলাম আমি, ডি কিউ, কারণ ক্ষুদ্র জায়গার জন্য আমি ক্ষুদ্র ধরলাম, ডি কিউ ধরলাম। ওকে, এবার দেখো না ইডিএস যেহেতু এর দিকে একই অভিমুখ আছে, তাহলে ইডিএস cos θ 0 ডিগ্রি, তাহলে ইডিএস শুধু হবে। তাহলে বা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন EDS = DQ = দেখো DQ, বা আমি একটা লাইন রাখছি DQ = ε0, তাহলে বা E ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন DS = DQ/ε0। ওকে, তাহলে এটার ক্ষেত্রফল আমি ডিএসে রাখছি, যেহেতু ক্ষুদ্র তাহলে ক্ষেত্রফলটাকে আমি ডিএসে রাখছি। তাহলে বা E.ds, কারণ এর ক্ষেত্রফলটাকে আমি 2πr বা πr কোন বলছি না, জাস্ট ক্ষেত্রফল ডিএস আছে, ডিএস রাখলাম। DQ = কী হবে দেখো না, এখানে আধান কত আছে আমরা বলতে পারি কি, যে যেহেতু ক্ষেত্রফল নিচ্ছি তাহলে সিগমা = চার্জ পার ইউনিট এরিয়া অর্থাৎ ডিএস। তাহলে বলতে পারি DQ = σ/ds। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে σ/ds/ε0, তাহলে ডিএস কাটবে, তাহলে বা E = σ/ε0। আর যদি ভেক্টর রূপ নিই তাহলে E ভেক্টর = σ/ε0 n ক্যাপ ফর ভেক্টর নোটেশন। ওকে, ভেক্টর ডাইরেকশন নিলে এইটা হবে। তো এটা দেখে তোমাদের বইয়ে সহজভাবে করা আছে, তাছাড়া ভিডিওতে আমি খুব সহজভাবে বুঝিয়েছি। তাহলে দেখে নাও এটা কীভাবে করবে। একটা পরিবাহী কল্পনা করবে, পরিবাহীর খুব সন্নিকটে খুব কাছাকাছি কোনো একটা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে সেখানে কী করবে, একটা গাউসিয়ান পিল বক্স কল্পনা করে ধরে, একটা গাউসিয়ান পিল বক্স যার উপরিতলের ক্ষেত্র হচ্ছে ডিএস। ওকে, এবং তড়িৎ ক্ষেত্র সেই ডিএস বরাবর
এর উপরে লম্বভাবে তড়িৎ বল রেখা প্রবাহিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে গাউসের উপপাদ্য বেশি লেখা দরকার নেই, তারপরে লিখে কি গাউসের উপপাদ্য প্রয়োগ করিয়া পাই, বলে EDS ইকুয়াল টু dq/0 প্লাস তারপরে প্রমাণটা করে দেবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের পার্ট দেখো না 6b, এটা হলো 6a এর 6bটা কী বলছে দেখো, তড়িৎ বলরেখা কখনো বদ্ধলূপ নয় কেন? তড়িৎ বলরেখা কখনো বদ্ধলূপ নয় কেন? এইটাই 2 নাম্বার আছে। ওকে, এটা 2 আছে, এরপর হচ্ছে 1 নম্বর দাও 2 + 1, এখানে দুটো কোশ্চেন এ বি আছে, এটা হচ্ছে এই প্রমাণটা করলে 2 নম্বর পেয়ে গেলে। এরপরে কোশ্চেন হচ্ছে 1 নম্বর আছে দেখেন, সেটা কি বি। ওকে, 6b খুবই সহজ কোশ্চেন দেখেন, একদম বেসিক থেকে। কী বলে তড়িৎ বলরেখা কখনো বদ্ধলূপ নয় কেন? এখানে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে দেখো তড়িৎ বলরেখা আছে, ওখানে যে পয়েন্ট বৈশিষ্ট্য বা প্রপার্টিসগুলো আছে 1 2 3 এইভাবে দেখবে যে পরস্পর তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, এই জায়গা যে কথাগুলো লেখা আছে সেখানেই এটা পেয়ে যাবে। একদম প্রথম পয়েন্টটা সেটা কি, তড়িৎ বলরেখা বদ্ধলূপ হতে গেলে কি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহকে যেতে হবে। তাহলে এখানে বলবে কি যে তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় এবং ঋণাত্মক আধান এসে শেষ হয়, অর্থাৎ ধনাত্মক আধানে তৈরি হয়, ঋণাত্মক আধানে শেষ হয়। অর্থাৎ যদি আমি দুটো আধান দেখাই, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে। তাহলে এটা কখনো বদ্ধলূপ নয়। বদ্ধলূপ কাকে বলে? দুটো পয়েন্ট আছে, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, তাহলে এটা ক্লোজ লুপ বা বদ্ধলূপ। এই আধানের ক্ষেত্রে কী হয় দেখে নাও, আধানের ক্ষেত্রে যে কি বলবে কি তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় এবং ঋণাত্মক আধানে শেষ হয়, বা তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে অসীমের দিকে যায় এবং অসীম থেকে ঋণাত্মক আধান থেকে আসে, এবং কোনো পরিবাহীর ভিতরে কখনো তড়িৎ বলরেখা থাকে না। তাই তড়িৎ বলরেখা কখনো বদ্ধলূপ নয়, এটা হচ্ছে ওপেন লুপ। ওকে, তাহলে এটা বলে দেবে, বা বইয়ে যেটা লেখা আছে সেটা বললেও চলবে, গুছিয়ে একটা লিখে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 6 অথবা 6 অথবাটা দেখে নাও কী বলছে। 6 অথবা এখানে দুটো কোশ্চেন আছে, এখানে 2 + 1 কখনো 3 নাম্বার থাকে না, 2 + 1 বা 1 + 1 + 1 এই অর্ডারে কোশ্চেন অ্যান্সারগুলো থাকে বা মার্কসগুলো ডিস্ট্রিবিউট করা থাকে। তো 6a এটা 2 নম্বর আছে, কী বলছে দেখে নাও, কোনো বিন্দু XYZ তে তড়িৎ বিভব V = -x² y -xzq + 4, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাওয়া হলো E ভেক্টর বের করো। খুবই সহজ আছে, দেখে নাও। আমি এই জন্য বলছি, তোমরা এই কোশ্চেন যেগুলো আমি সমাধান করছি ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, খাতায় নোট করে রাখো আর নিজে প্র্যাকটিস করবে, কারণ সামনে যে ফিজিক্স পরীক্ষা আছে, কোশ্চেন যদি রিপিট হয়ে যায় তাহলে এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করো, কোশ্চেন যদি প্রিভিয়াস ইয়ার্স থেকে আসে অথবা আসবেই, অবশ্যই দেখ কিছু না কিছু কোশ্চেন আসবেই, আর তখন তুমি পারবে না। ওকে, সেই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে সমাধান করছি সেটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, এবং এর আগে যে ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেছে MCQ 1 নম্বর প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহকারে করা, শুধু উত্তর বলা দেওয়া হয়নি, সেখানে কেন হলো সমাধান করা হয়েছে সেইগুলো তোমরা দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। তাহলে 6 অথবাটা দেখে নাও, 6 অথবা A, তাহলে V = বলেছে দেখে নাও, V = বলেছে কি দেখেন এখানে -x² y মাইনাস তারপরে কী বলেছে xzq + 4। ওকে, কী বের করতে হলে দেখে নাও, এখানে বের করতে হবে E ভেক্টরটা কত বের করতে হবে। তাহলে বলে আমরা জানি x y z স্থানাঙ্কে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা কি হয় E ভেক্টর = EX i ক্যাপ x অ্যাক্সিস বরাবর জন্য প্লাস EY j ক্যাপ প্লাস EZ k ক্যাপ। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবারে EX EY EZ বের করো। অতএব বা আবার EX = -dV/dx, তাই না? এবারে এই ভি এর মানটা বসাও, তাহলে বা EX = -ddx of -x² y -xzq + 4। ওকে, -xzq + 4। ওকে, এটা আছে। এবার এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস বাইরে আছে থাক, এখানে
এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, তার অন্যান্যকে ধ্রুবক থাকবে। এখানে ওয়াই, জেড আর 4 এগুলো ধ্রুবক, তাহলে শুধু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয় 2x হয়, তাহলে -2xy, -2xy, এখানেও মাইনাস আছে, মাইনাস এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, শুধু জেড কিউব, আর ধ্রুবকের ডেরিভেটিভ 0, তাহলে এটা হবে। তাহলে মাইনাস মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে কী হবে 2xy প্লাস জেড কিউব, এটা হচ্ছে কি ex। অনুরূপভাবে ইওয়াই বের করব, এবং ইউআই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিওয়াই, তাহলে ইকুয়াল টু মাইনাস ডিডিএক্স অফ ভি, তাহলে মাইনাস এক্স, এটা এক্স হবে না ওয়াই, ওকে। এক্স কে আছে দেখো না, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব, এক্স জেড কিউব প্লাস 4। এখানে দেখো মাইনাস আছে, এক্স স্কোয়ার ওয়াই সাপেক্ষে এক্স আবার ধ্রুবক, ওয়াই সাপেক্ষে এক্স আর জেড ধ্রুবক, তাহলে শুধু ওয়াই থাকবে, তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে ওয়াই সাপেক্ষে 1, তাহলে এখানে পাচ্ছি শুধু মাইনাস এক্স স্কোয়ার, ওকে। তারপরটা দেখে নাও এক্স জেড, এখানে ওয়াই আছে তাহলে ধ্রুবক, এটা ধ্রুবক 0, তাহলে শুধু এক্স স্কোয়ার, তাহলে পাচ্ছি কি, তাহলে বলতে পারি কি, বা ই ওয়াই ইকুয়াল টু মাইনাস প্লাস এক্স স্কোয়ার, ওকে। আর ই জেডটা কত হবে, ই জেড ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স ডি বাই ডিজেড ইকুয়াল টু মাইনাস ডি ডিজেড, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে দেখে নাও, তাহলে বা এ জেড ইকুয়াল টু মাইনাস, দেখে নাও জেডের সাপেক্ষে এক্স ওয়াই ধ্রুবক, তাহলে 0, তাহলে এখানে থাকছে মাইনাস, তাহলে মাইনাস এক্স, দেখে নাও এক্সের জেডের সাপেক্ষে এক্স ধ্রুবক, তার জেড কিউব আছে, তাহলে জেডের সাপেক্ষে জেড ডেরিভেটিভ হবে, তার জেড কিউবের ডেরিভেটিভ কত হয় 3z স্কোয়ার, তাহলে এখানে বলতে পারি কি মাইনাস 3x জেড স্কোয়ার, আর 4 4 ধ্রুবক, 4 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ 0, তাহলে এটা থাকছে, তাহলে ই জেড ইকুয়াল টু মাইনাস প্লাস 3x জেড স্কোয়ার। ভালো করে ডেরিভেটিভটা ভালো করে বুঝে নাও, কিন্তু একদম বেসিক নর্মাল ডেরিভেটিভ, কোনো টাফ নয়। যখন যার সাপেক্ষে ডেরিভেটিভ করে অন্যটা ধ্রুবক থাকবে, প্রথমে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবে ওয়াই জেড ধ্রুবক, ওকে। তারপরে যখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবে এক্স জেড ধ্রুবক, শুধু ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হবে, আর যখন জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করবে তখন এক্স ওয়াই ধ্রুবক, ওকে। সেই হিসাবে আমরা মান পেলাম, তাহলে অতএব, এখানে লিখব অতএব 2 নম্বর সমীকরণ থেকে পাই কী হবে, ই ভেক্টর ইকুয়াল টু ইএক্স আই ক্যাপ, ইএক্স কত পেয়েছি 2xy প্লাস জেড কিউব আই ক্যাপ, ওকে। তারপরে ইওয়াইটা কী পেয়েছি আমরা এক্স স্কোয়ার, দেখুন এক্স স্কোয়ার, তার মানে প্লাস এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস ই জেডটা কত দেখে নাও, ই জেডটা পেয়েছি আমরা 3x জেড স্কোয়ার, 3x জেড স্কোয়ার কে ক্যাপ, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, ওকে। তাহলে এইটাই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে অ্যান্সার, ওকে। তাহলে কী করলে দেখে না, প্রথমে যেটা দেয় সেটা লিখবে 1 নম্বর সমীকরণ, তারপরে ইলেকট্রিক ফিল্ড কী হবে ইএক্স ইওয়াই ইজেড আই ক্যাপ জে ক্যাপ দিয়ে, তারপরে আবার আলাদা করে ইএক্সটা বের করবে, ইওয়াই বের করবে, ইজেড বের করবে, এবং 2 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দেবে, যেটা পাবে সেটা হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে ফরম্যাট, ওকে। দেখে নাও এখানে এক্স ওয়াই জেড অন্য কিছু পরিবর্তন করতে হবে, ফরম্যাট হচ্ছে এইভাবে তোমাকে বের করতে হবে। আর যদি স্কেলার মান বের করতে বলে তাহলে রুট করে দেবে, শুধু ই ইকুয়াল ঠিক হবে রুট অফ আই এর কোফিসিয়েন্ট স্কোয়ার প্লাস জে এর কোফিসিয়েন্ট স্কোয়ার প্লাস কে এর কোফিসিয়েন্টের স্কোয়ার, অর্থাৎ আই জে কে এর যে সহগগুলো আছে তার ইন্ডিভিজুয়াল স্কোয়ারের সমষ্টি করতে হবে, তার রুট হবে, তবেই এর মানটা আসবে। অর্থাৎ যে কোনো ভেক্টরে যেমন মান বের করতে হয় সেইভাবে মান বের করতে হবে, ওকে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার বি, 6-এর বিটা কী বলছে কেন, দেখাও যে তড়িৎ ক্ষেত্রফল হলো সমবিভব তলের উপর লম্ব। খুবই সহজ, দেখে না খুবই সহজে এটা প্রমাণ করা যাবে। তোমাদের বইয়েও এটা দেওয়া আছে, দেখে নাও এই প্রমাণটা তোমাদের বইয়েও দেওয়া আছে, তবুও আমি তোমাদের বুঝিয়ে দেবো। বি, ওকে, ধরলাম এটা একটি সমবিভব তল আছে, ওকে। এস সমবিভব তলের কোনো একটা দুটো বিন্দু ধরলাম এ বি, তো একটা আধানকে ধরলাম এখান থেকে
এর তড়িৎ ক্ষেত্র হচ্ছে ধরলাম এর সমবিভব তলের সঙ্গে এখানে কোনো একটা অ্যাঙ্গেল আছে, ওকে, থিটা কোণে আছে। যেহেতু এ বি খুব কাছাকাছি, ওকে, এ বি খুব ক্ষুদ্র দূরত্ব, এ আর বি এই দুটো বিন্দু খুব কাছাকাছি আছে। যদি কাছাকাছি থাকে তাহলে এটাকে আমরা কী দেখবো, একটা স্ট্রেট লাইন দেখবো, একটা সরলরেখা দেখবো। তাহলে এর দিকে যদি তড়িৎ ক্ষেত্র অভিমুখ হয়, তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে এটা কী হবে, এই উপাংশটা ই কস থিটা হবে। বোঝা গেছে কি ব্যাপারটা? ভালো করে বুঝে নাও। আমি বলতে চাইছি যে এস হচ্ছে একটা সমবিভব তল, ওকে, সমবিভব তল, এবং এ আর বি এই সমবিভব তলের মধ্যে খুব ক্ষুদ্র দূরত্ব। এ বিন্দু থেকে বা সমবিভব তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র থিটা কোণ, যে কোনো একটা অ্যাঙ্গেলে থিটা কোণে আছে। তাহলে থিটা কোণ যদি থাকে এবং এ বি যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে এ বি একটা সরলরেখা আকারে আমরা দেখবো। তাহলে সরলরেখা হলে তাহলে এই এ বি বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশ কী হবে, ই কস থিটা। এবারে এ থেকে একটি আধানকে এ থেকে বিতে সরাতে গেলে যে কৃতকার্য হবে, সেই কৃতকার্য কি, তাহলে বলতে পারি কি, অতএব এ থেকে বিতে আধানকে সরাতে কৃতকার্য সেটা কি হবে, ডাব্লু ইকুয়াল টু বিভব পার্থক্য, ওকে, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য, তাহলে ভি এ মাইনাস ভিবি, ওকে। বা আমরা বলতে পারি কি, যে এই দুটোর মধ্যে যে বিভব পার্থক্য বা সেটা আমরা বিভব কি জানি, ভি ইকুয়াল টু ই ইন্টু এল, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ইন্টু দৈর্ঘ্য, তাই না? তাহলে সেটা বসাতে পারি। তাহলে ই কস থিটা ইন্টু দৈর্ঘ্য কি, এ বি, ওকে, ডাব্লু। এবার আমরা কি জানি, এটা সমবিভব তলে কোনো আধানকে একটা বিন্দু থেকে আর একটা বিন্দু সরাতে কোনো কৃতকার্য হয় না, কৃতকার্য শূন্য। অর্থাৎ এটা যদি আমার সমবিভব তল থাকে, এখান থেকে কোনো আধানকে যদি এখানটা সরাই, তা সেক্ষেত্রে কোনো কৃতকার্য হবে না। কারণ কি, সমবিভব তল মানে কি, সমস্ত বিন্দুতে বিভব কী হবে, ইকুয়াল হবে, সমান হবে, সেই কারণে কৃতকার্য শূন্য হবে। তাহলে সমবিভব তলের ক্ষেত্রে সমবিভব তলের ক্ষেত্রে তড়িৎ কৃতকার্য শূন্য, কৃতকার্য শূন্য। তাহলে অতএব ই কস থিটা ইন্টু এ বি ইকুয়াল টু 0। তাহলে এ বি দৈর্ঘ্য শূন্য নয়, তড়িৎ ক্ষেত্র শূন্য নয়, তাহলে কস থিটা ইকুয়াল টু 0। তাহলে বা কস থিটা ইকুয়াল টু কস কত ডিগ্রি মান 0, কস π/2 90 ডিগ্রি, তার থিটা ইকুয়াল টু কত, π/2। তার মানে এখান থেকে কী বুঝতে পারলাম, এই তড়িৎ ক্ষেত্র এই সমবিভব তলের উপরে কী থাকে, লম্ব থাকে, এটা 90 ডিগ্রি হবে, ওকে, লম্ব থাকে, তাই না? তাহলে এখানে যে কোশ্চেনে বলেছে দেখাও যে তড়িৎ ক্ষেত্র বা বলে সমবিভব তলের উপর লম্ব, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা প্রমাণ করে দেবে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 7A। কোশ্চেন নাম্বার 7 এটা কী বলছে দেখে নাও, নিচের বর্তনীতে ধারকের আধান কত, ছবিটা খুব সহজ আছে, ছবিটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ব্যাখ্যা সহকারে তোমাদের বুঝিয়ে দেবো, যাতে কোনো সমস্যা না হয়, ওকে। সার্কিটটা দেখে নাও কেমন আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানটায় ব্যাটারি, ওকে। এটা হচ্ছে সার্কিট 5, 10, ওকে। রেজিস্ট্যান্স কত আছে দেখো, এটা 5 ওহম, এটা 10 ওহম, আর উপরটা ক্যাপাসিটারটা কত আছে দেখো না, ক্যাপাসিটার 10 মাইক্রোফ্যারাড, আর হচ্ছে 3 ভোল্ট, ওকে। এখানে বলেছে কি ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট, মানে আধান কত থাকবে, দেখেন বলেছে কি নিচে বর্তমানে ধারকের আধান কত, এখানে আধান কত হবে, অর্থাৎ এখানে এর কিউটা কত বের করতে বলেছে। খুবই সহজ, দেখে নাও। কোশ্চেন নাম্বার 7A, 7A, ওকে। কোশ্চেন নাম্বার 7A দেখুন, কোশ্চেন নাম্বার 7A তাহলে কী আছে, এখানে দেখেন যে ভোল্টেজটা আছে এটা কি ডিসি, তাহলে ডিসি ভোল্টেজ হলে এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে সেটা কি ডিসি কারেন্ট। এবার ডিসি যে কারেন্ট প্রবাহিত আমরা জানি দুটো কী আছে, প্যারালাল আছে, তাহলে এখানে নিশ্চয়ই দুটো কারেন্ট বিভক্ত হবে। তাহলে এখানে যে কারেন্টে যাবে সেটা তো কি ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আমরা জানি কি ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কোনো ডিসি কারেন্ট প্রবাহিত হয় না,
কারণ কি দেখো না, ক্যাপাসিটারের নিজস্ব যে প্রতিঘাত বা রিয়াক্টেন্স আছে সেটা কি এক্সসি ইকুয়াল টু 1/ωc। এবার দেখো না, যদি ডিসি ভোল্টেজ হয় তাহলে সেখানে ফ্রিকোয়েন্সি কি 0, তার 0 হলে 1/0, তার মানে হচ্ছে ইনফাইনাইট, 0 ইন্টু সি, তাহলে ইনফাইনাইট, তার মানে এর রোধ অসীম। অসীম রোধ মানে ওখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সহজ হিসাব, ভালো করে বুঝে নাও, লজিকটা বুঝে নাও ভালো করে। আমরা জানি ডিসি, শব্দটা মনে রাখবে যে ক্যাপাসিটারের মধ্য দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হয় না। ক্যাপাসিটার এসিকে পাস করে, ডিসিকে ব্লক করে, ডিসি কারেন্টকে যেতে দেয় না। ওকে, ডিসির ক্ষেত্রে ব্লকিং হিসাবে কাজ করা হয়। এইটা দেখবে বিশেষ করে ট্রানজিস্টারের ক্ষেত্রে যে অ্যাম্পলিফায়ার ব্যবহার করা, যে সিনুসয়েডাল সেইখানেও থাকে। ওকে, এই বিষয়টা থাকে। তো দেখে নাও, তাহলে ডিসি কারেন্টকে কে ব্লক করে? ক্যাপাসিটার। কেন ব্লক করে? কারণ ক্যাপাসিটারে কী হচ্ছে, প্রতিঘাত বা রিয়াক্ট্যান্স হচ্ছে 1/ωc। এবার আমরা কি জানি কি ডিসি কারেন্টের বা ডিসি ভোল্টেজের কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। ডিসির ক্ষেত্রে ওমেগা বা ফ্রিকোয়েন্সি 0, তো ফ্রিকোয়েন্সি 0 হয়ে যায়, তাহলে রোধটা কত হবে? এক্সিটা কত হবে? দেখে নাও, 1/ωর জায়গায় 0 ইন্টু সি, তাহলে নিচে 0, 1/0 মানে ইনফাইনাইট। তাহলে ডিসি কারেন্ট ওই ক্যাপাসিটারকে দেয় ইনফাইনাইট রেজিস্ট্যান্স দেখবে। ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে সম্পূর্ণ কারেন্ট কোন দিক থেকে প্রবাহিত হবে? এখান থেকে, টোটাল কারেন্টটা এখান থেকে প্রবাহিত হবে, এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ওকে, তাহলে কোনো কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হবে না। তাহলে এখানে তুমি কথাটা লিখে দেবে যে ডিসি ক্যাপাসিটারের মধ্য দিয়ে বা ধারকত্বের মধ্য দিয়ে, ধারকের মধ্য দিয়ে কোনো সমপ্রবাহ প্রবাহিত হয় না, প্রবাহিত হয় না। তাই সম্পূর্ণ কারেন্ট, তাই সম্পূর্ণ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ 5 ওহম এর মধ্য দিয়ে প্রবাহিত হবে, অতএব বর্তনীর প্রবাহ মাত্রা কী হবে? দেখো সেটা I ইকুয়াল টু ই বাই রেজিস্ট্যান্স, দেখো না, বা I ইকুয়াল টু বলতে পারি কি 3 বাই রেজিস্ট্যান্স কত 5 + 10, দেখো না 5 + 10, ওকে 5 + 10 হবে। তার মানে এখান থেকে বলতে পারি কি I ইকুয়াল টু 3/15 অ্যাম্পিয়ার। ওকে, এইটা এবার দেখে নাও, তাহলে এই 5 ওহম ব্যাটারির 5 ওহম রেজিস্ট্যান্সের এর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? সেই বিভবটা কিন্তু এরও বিভবটা হবে। ওকে, আমি প্রথম বের করি 5 ওহম রেজিস্ট্যান্সের বা রোধের দুই প্রান্তের বিভব। তাহলে বলতে পারি কি 5 ওহম রোধের দুই প্রান্তের বিভব V ইকুয়াল টু I ইন্টু 5, তাই না? যদি বিভবটাকে V ধরি, ওকে, তাহলে সেটা কী হবে? এর মধ্যে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট কত হচ্ছে I আর রেজিস্ট্যান্স 5 ওহম, তাহলে I ইন্টু 5, তাহলে বা V ইকুয়াল টু আইটা কত পেয়েছি আমরা? আইটা দেখে নাও 3/15, তাই না? 3/15 ইন্টু 5, ওকে, তাহলে 5 3 15, 3 3 কাটলো, তাহলে এখানে পাচ্ছি কি V ইকুয়াল টু 1 ভোল্ট। তার মানে 5 ভোল্ট রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব হচ্ছে কি 1 ভোল্ট। আর এই ভোল্টেজটা কি ক্যাপাসিটার ভোল্টেজ, কারণ ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স পরস্পর কি সমান্তরাল সমবায় আছে, তার সমান্তরাল সমবায় থাকলে কি রোধ সেম হয়ে যাবে। তাহলে বলো কি এই বিভবটি হলো ধারকের, এটা মুছে দিচ্ছি, এটা এই বিভবটি হলো আবার ধারকের দুই প্রান্তের বিভব। ওকে,
তাহলে অতএব ধারকের ক্ষেত্রে বা ধারকের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, বা ধারকের আধান, ওকে, তাহলে বা অতএব ধারকের সঞ্চিত আধান সেটা কি হবে, কিউ ইকুয়াল টু সিভি। নর্মালি কিউ ইকুয়াল টু সিভি, সিটা কত আছে 10 মাইক্রোফ্যারাড, সি ইকুয়াল টু কত বলেছে 10 মাইক্রোফ্যারাড, তার মানে হচ্ছে কি 10 × 10⁻⁻6 ফ্যারাড। একটা কাজ করবে, প্রথমে শুরু করার আগে প্রদত্ত বলে লিখবে, প্রদত্ত বলে কী কী দেওয়া আছে সেটা লিখে নেবে, ওকে। তার 10 × 10⁻6, ওকে। তারপরে বলতে পারে তাহলে এখানে বসা যদি, তাহলে কত হবে দেখে নাও, তাহলে বা কিউ ইকুয়াল টু সি হচ্ছে কি 10 × 10⁻6 ফ্যারাড। আমি বসিয়ে দিলাম একবার 10 × 10⁻6 ইন্টু ভিটা কত 1 ভোল্ট, তাহলে কত হচ্ছে 10 10⁻6, 10⁻⁻5 কুলম, 10⁻⁻5 কুলম, ঠিক আছে, 10⁻⁻5 কুলম। তার 10 সি এর মান 10 × 10⁻6 ইন্টু ভি হচ্ছে 1, তার 10⁻⁻5 কুলম। এটা হচ্ছে ধারকের মধ্যে সঞ্চিত আধান, ওকে। নেক্সট দেখে নাও, নেক্সট বলছে কি দেখে নাও, সঞ্চিত শক্তি ধারকটিতে, এর 2 নম্বরটা দেখে নাও, এটা 2 নম্বর ছিল, এর পরেরটা 1 নম্বর আছে দেখে নাও। এই এতটুকু প্রমাণ করলে, এতটুকু বের করলে এটা 2 নম্বর, ওকে। নেক্সট পরেরটা দেখে নাও, বি কী বলে, ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বের করো। খুবই সহজ, একটা লাইনে হয়ে যাবে দেখে নাও। সঞ্চিত শক্তি সেটা কীভাবে বের করবে দেখে নাও, আমি ছবিটা এখানে মুছে দিচ্ছি। সঞ্চিত শক্তিটা কি, ডাইরেক্ট ফর্মুলা বের করবে এখানে বি, ওকে। সঞ্চিত শক্তি সেটা কি, ইউ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু সি হচ্ছে 10 × 10⁻⁻6, আর ভি হচ্ছে কি 1 তার স্কোয়ার, 2 দিয়ে কাটো 5 × 10, তাহলে কত হচ্ছে ইউ ইকুয়াল টু 5 × 10⁻6 জুল, তাই না, 5 × 10⁻6 জুল, কারণ 1 স্কোয়ার করলে 1 হবে। এইটা হচ্ছে সঞ্চিত শক্তি, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন যাওয়া যাক, দেখে নাও 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা কী বলা যায় দেখে নাও, গড় ব্যাসার্ধ আর এবং এন পাক সংখ্যা বিশিষ্ট একটি টরয়েডের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, টরয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করো। খুবই সহজ, দেখে নাও, খুবই সহজ কোশ্চেন আছে এটা। তোমাদের বই ডাইরেক্ট যেই টরয়েডের দেখুন অ্যাম্পিয়ার সার্কিটের ল, সেখানে সলিনয়েড আর টরয়েডের ক্ষেত্রে যেই প্রমাণটা আছে সেই প্রমাণটাই কিন্তু এখানে বের করতে বলেছি, এখানে সেই প্রমাণটাই করতে হবে, আর কিছু না। সলিনয়েড এবং টরয়েড পার্টটা, শুধু টরয়েড পার্টটা দেখবে, টরয়েড পার্টে যেই প্রমাণটা বইয়ে দেওয়া আছে ওই প্রমাণটাই করতে বলা হয়েছে টরয়েডের ক্ষেত্রে। অর্থাৎ কোশ্চেন নাম্বার 8A, টরয়েড কি জানি আমরা, এই হচ্ছে টরয়েড, একটা রিংয়ের মতো থাকে, ওকে। আর এখানে কি থাকে, মানে অর্থাৎ একটা পরিবাহী তারকে পাক লাগিয়ে একটা রিংয়ের রূপ দেওয়া হয়, তাই না। এবং এখানে একটা অক্ষ কল্পনা করা হয় পরিবাহীর ভিতরে, তার ফলে এর কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে সেটা বের করতে বলা হয়। এবং সেটা যদি এর ব্যাসার্ধ আর ধরি, তাহলে এখানে আমরা অ্যাম্পিয়ার সার্কিট ল প্রয়োগ করব, তাহলে অ্যাম্পিয়ার সার্কিট ল অনুযায়ী কী হবে, ক্লোজ লাইন ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু কী হচ্ছে μ0I, ওকে। তাহলে বা বি যদি আমি বাইরে বের করি, বি ইকুয়াল টু ডেল এল, টোটাল দৈর্ঘ্য কত হবে দেখে নাও, আমি করলাম ক্লোজ লাইন ইন্টিগ্রেশন অফ ডেল এল ইকুয়াল টু μ0I, ওকে। তাহলে বা বি ইকুয়াল টু, এই টোটাল একটা বৃত্তে দেখে নাও, যদি ব্যাসার্ধ আর হয় তার টোটালটা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে পরিধি, তাই না, টোটাল পরিধি কত 2πr, তাহলে এখানে বসিয়ে দেবো কত 2πr। এবার দেখেন এখানে n সংখ্যক পাক, তাহলে এখানে কী হবে μ0NI, এখানে μ0NI, কারণ n সংখ্যক পাক বলে দিয়েছে, তাহলে n আমরা করবো n μ0I, তাহলে বা বি ইকুয়াল টু n/2πr, ওকে, 2πr ইন্টু μ0I। এই ক্যাপিটাল n/2πr হচ্ছে কি, n ক্যাপিটাল আছে কি নাম্বার অফ টার্নস, ওকে, পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা, আর n/2πrকে আমরা বলবো কি বি ইকুয়াল টু μ0NI
আই, এই স্মল এনটা হচ্ছে কি, স্মল এন হচ্ছে কি ক্যাপিটাল এন বাই 2πr। এবার নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, এটা বলা হয় কি প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। ওকে, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, এটাই বের করতে বলা হয়েছে। এর পরের পার্টটা দেখো, এর পরের অংশটা কী বলছে দেখে নাও, এর পরের অংশটার সঙ্গে আছে দেখো, দেখাও যে টরয়েডটির অভ্যন্তরে ও বাইরের ফাঁকা অংশের চৌম্বক ক্ষেত্রের মান 0। খুবই সহজ। তাহলে একটা টরয়েড, একটা পরিবাহী, একটা সলিড পরিবাহী, এখানে বাই মাধ্যম বলে মিউজিরে দিয়েছিলাম, যদি অন্য কোনো মাধ্যম হতো তাহলে মিউজির হতো না। আমি সাপোজ ধরলাম একটা সলিড, একটা পরিবাহী আছে, বৃত্তাকার একটা আংটির মতো একটা আছে, ওকে, একটা পরিবাহী আছে, এটা সলিড, ওকে, সলিড পরিবাহী। এটা এইটাকে কোর করে, এটাকে কেন্দ্র করে একটা পরিবাহী তার পাক দিলাম, পরিবাহী তার আছে। তাহলে এখানে যে কারেন্ট প্রবাহিত হয় সেটা কার মধ্যে দিয়ে হয়, সেই কারেন্টটা প্রবাহিত হয় এই যে তার আছে, এই তারের মধ্যে দিয়ে, তাই না? কারেন্ট কোন দিকে প্রবাহিত হয়, এখানে তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তাই না? তার প্রবাহিত, কিন্তু যেটাকে কোর করে, যাকে কেন্দ্র করে পাকটা ঘোরানো, তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। অর্থাৎ ধরো না একটা পেন আছে, সলিনয়েড বা এরকম, তুমি একটা পেন ধরো না, একটা তার পরিবাহী তারকে এর উপরে জড়িয়ে দিলাম এবং সেই পরিবাহী তার মধ্যে কারেন্ট পাঠিয়ে দিলাম। তার কারেন্ট কার মধ্যে দিয়ে যাচ্ছে, যেই পরিবাহী তার এর মধ্যে জড়িয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে না, তাই না? এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে যেই তারকে এর মধ্যে জড়িয়ে সেই তারের মধ্যে দিয়ে। তাহলে আমি যদি পরিবাহীর ভিতরে এখানে যে কোর বা মজ্জাটা আছে, যেটা সলিড আমি লিখেছি, এটা দেখিয়েছি, এই মজ্জাটা, এর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। ওকে, তো এখানে বলেছে কি যে টরয়েডের অভ্যন্তরে, যেহেতু টরয়েড, এই যে টরয়েড আছে বা রিং আছে, রিংটার ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। কারেন্ট প্রবাহিত হয় কোথায়, এই পরিবাহীর মধ্যে দিয়ে, বাইরে যে পরিবাহী তার আছে তারের মধ্যে দিয়ে। তার বলবে কি যেহেতু টরয়েডের মধ্যে দিয়ে বা রিংটির মধ্যে দিয়ে বা পরিবাহীর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তাই সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান 0। দেখুন কারেন্ট যদি বললো কি টরয়েডের মধ্য দিয়ে বা রিং আকৃতি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I = 0। তাহলে অতএব এর মধ্যে চুম্বক ক্ষেত্র কি B = μ0 n × 0, তাহলে =0। তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ পরিবাহী যে রিং আছে বা আংটি আছে তার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। যদি কারেন্ট না প্রবাহিত হয় তাহলে আমরা চুম্বক ক্ষেত্র পাবো কোথা থেকে, তার ভিতরে। সেরকম ভিতরে কখন আমরা একটি পরিবাহীর ভিতরে কখন আমরা চুম্বক ক্ষেত্র পাই না। ওকে, এটা নেক্সট বলেছে কি পরিবাহীর বাইরে, পরেরটা দেখানো বলেছে কি বাইরের ফাঁকা অংশে, বাইরের ফাঁকা অংশ বলতে এই জায়গায়, এই পরিবাহীর বাইরে কোনো পরিবাহী থাকে না, কোনো তার থাকে না, এবং সেখানে কোনো আমরা অ্যাম্পিয়ার বদ্ধপথ কল্পনাও করতে পারি না। সেই জন্য এখানে যদি আমরা পুরো বদ্ধপথ কল্পনা করি, সেই বদ্ধপথ বলবে, এটা দেখুন এটা ভালো করে গুছিয়ে বলো কি পরিবাহীর বাইরে ফাঁকা কোনো জায়গায় যদি আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ কল্পনা করি, সেই বদ্ধপথের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, সেই কারণে সেখানে চুম্বক ক্ষেত্র 0 হয়। ওকে, এই কথা দুটো বলে দেবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখানো কি আছে, 8 অথবা কি বলছে দেখে নাও, বায়ু মাধ্যমে 5 সেমি ব্যবধানে অবস্থিত দুটি দীর্ঘ সমান্তরাল ঋজুতার পি এবং কিউ দিয়ে যথাক্রমে 4 অ্যাম্পিয়ার ও 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত একই অভিমুখে চলছে। পি তারটির প্রতি সেমি দৈর্ঘ্যের উপর ক্রিয়ারত বলের মান বের করো এবং এর অভিমুখ নির্দেশ করো। খুবই সহজ আছে, দেখেন একদম খুবই ইজি কোশ্চেন এটা দিয়ে দিয়েছে। তাহলে কীভাবে সমাধান করবো দেখুন, আমরা কোশ্চেন নাম্বার 8 অথবা, দুটি পরিবাহী বলেছে। ওকে, দুটি পরিবাহী একই অভিমুখে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এদের পরস্পর কত দূরত্ব আছে, 5 সেন্টিমিটার।
ওকে 5 সেন্টিমিটার দূরত্বে আছে। তাহলে আমি এখান থেকে যদি আর ধরি, এখানে বলেছে কি, এখানে কোশ্চেন বলছে কি যে বায়ুর মধ্যে 5 সেন্টিমিটার ব্যবধান অবশ্যই দুটি দীর্ঘ সমান্তরাল ঋজু তার। ওকে, পরস্পর এত দূরত্ব আছে, এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এর মধ্যে দিয়ে I1, এর মধ্যে দিয়ে I2 ধরলাম। তাহলে প্রদত্ত লিখবে কি I1 ইকুয়াল টু, প্রথমটা কত কারেন্ট বলেছে দেখে নাও, প্রথমটার কারেন্ট হচ্ছে কি 4 অ্যাম্পিয়ার, I2 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে আর ইকুয়াল টু দেখে নাও, আর ইকুয়াল টু টোটালটা হচ্ছে আর, সেটা হচ্ছে কি 5 সেন্টিমিটার। দেখেন ওকে 5 সেন্টিমিটার। তো অ্যাম্পিয়ার, এখানে অ্যাম্পিয়ার, তাহলে এটা সবই মিটারে কনভার্ট করে 5/100 মিটার। ওকে, এটা তাহলে অতএব তার দুটির মধ্যেকার আকর্ষণ, যেহেতু বল দুটি একই দিকে কারেন্ট প্রবাহিত, তার আকর্ষণ বলা হবে। তাহলে তার দুটির প্রতি মিটারে, এখানে প্রতি মিটার হবে, প্রতি মিটারে তার দুটির মধ্যেকার বল F ইকুয়াল টু μ0/4π ইন্টু 2I1 I2 বাই আর। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, একদম দেখবে তড়িৎচুম্বকীয় চ্যাপ্টার একদম শেষে থিওরিটা দেওয়া আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে আমরা মানটা বসাবো। তাহলে F ইকুয়াল টু μ0/4π। ওকে, μ0 মান কি, μ0 4π ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই 4π ইন্টু 2 ইন্টু I1টা কত দেখেন 4, I2টা কত দেখেন 2, ডিভাইড বাই আরটা কত 5/100। তাহলে 4π কাটবে, তাহলে কত হচ্ছে দেখে নাও। এখানে যদি আমরা কাটাকুটি করি 5 দিয়ে দেখে নাও, 5 দিয়ে করলে কত, 5 × 100 20। তাহলে এই 20টা উপরে উঠবে দেখে নাও, 10⁻⁻7 ইন্টু 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 ইন্টু 20। তো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 ইন্টু এই 20টা উপরে উঠবে। তাহলে 16 দুগুণে 32, 320 ইন্টু 10⁻⁻7। তাহলে যদি পয়েন্টটা শূন্যটা যদি এখানে, তাহলে 3.2 দুটো ঘর যাবে, 10⁻⁻5 নিউটন পার মিটার -1 নিউটন পার মিটার। ওকে, তাহলে কথা 10⁻⁷ চলে, তাই না, 10⁻⁷। তার 10⁻⁷ হলে 16 দুগুণে 32, 320 1 2 দুটো ঘর, তার 5 6 7। ওকে, এটা হবে। এখানে বলেছে কি প্রতি, এখানে বলেছে, এখানে কোশ্চেনে কী বলেছে, কোশ্চেনটাই বলে দিয়েছে কি দেখানো, প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে প্রতি সেমি দৈর্ঘ্যের উপর ক্রিয়ারত বলের মান, অর্থাৎ এটাকে সিজিএসে কনভার্ট করতে বলেছে। তা সিজিএস আমরা কীভাবে মান বের করব, খুবই সহজ, এটাকে জাস্ট সিজিএসে কনভার্ট করে দেবো আমরা। তাহলে সেটা কীভাবে হবে দেখে নাও, সেটা আমরা করব কি F ইকুয়াল টু 3.2 ইন্টু 10⁻⁻5 ইন্টু নিউটন, 1 নিউটন কত ডাই, 10⁻5 ডাই, তাহলে 10⁻, এটা নিউটন পার মিটার, নিউটন পার মিটার ছিল, তাই না। তার নিউটনটা কত 10⁻5, 1 নিউটন ইকুয়াল 10⁻5 ডাইন, ডিভাইড বাই মিটার, মিটারকে সেন্টিমিটার গেলে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে এটা হলো কত দেখে নাও, ডাইন পার সেমি, ডাইন পার সেমি। ভালো করে দেখে নাও কী করলাম, নিউটনকে ডাইনে কনভার্ট করলাম, কারণ সিজিএসে যাচ্ছে সেমিতে যাচ্ছে। তাহলে নিউটনকে ডাইনে কর 10⁻5 ডাইন হয়ে গেল, আর মিটারকে সেন্টিমিটার গেলে 100 সেন্টিমিটার, 10⁻⁻5 + 5 যাবে, তাহলে বা F ইকুয়াল টু 100 আছে দেখে নাও, এখানের মধ্যে কি 3.2 ইন্টু 10⁻⁻2 ডাইন পার সেমি বলতে পারি, বা আমরা দুটো পয়েন্টকে এই দিকেও সরে দিতে পারি, বা আমরা এইভাবে বলতে পারি, দুটো যদি আরও যায় 0.032 ডাইন পার সেমি। ওকে, এইটা তার প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে বল হবে কত, 0.032 ডাইন পার সেমি। ওকে, এটা এবার দেখে নাও এর পরের অংশটা কী বলে দেখে নাও, এবং এর অভিমুখ নির্দেশ করে, এই যে বল হলো এই বলের অভিমুখ কত হবে, এই অভিমুখ নির্ণয় 1 নম্বর আছে। এবার দেখো না, যেহেতু কারেন্ট দুটো একই দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এই দুটো তার কি পরস্পর আকর্ষণ হবে, তাহলে এই বলটা হবে কি অ্যাট্রাকটিভ, আকর্ষণ। ওকে, তাহলে বলবে কি যেহেতু পরিবাহী দুটির মধ্যে দিয়ে একই অভিমুখে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এই বলটি আকর্ষণ হবে, বলটি আকর্ষণধর্মী হবে, অর্থাৎ একে অপরকে আকর্ষণ করবে। একে অপরকে যদি আকর্ষণ করে, তাহলে এ এই দিকে বল দিয়ে টানবে, এ এদিকে বল দিয়ে টানবে, অর্থাৎ পরিবাহী তারের উপর লম্বভাবে অভিমুখ হবে, একটা তারের দিকে আর একটা তারের লম্ব অভিমুখে কী হবে, কারেন্ট আকর্ষণ বলটা কাজ করবে, এফটা। ওকে, এইটা হচ্ছে অভিমুখ হবে। ওকে,
নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 9 দেখেন, 9 কোশ্চেনটা কী বলছে দেখেন, 9 কোশ্চেনটা কী বলছে দেখেন, প্রতিসরণের সূত্র থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যাখ্যা করো। প্রতিসরণের সূত্র থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যাখ্যা করো। খুবই সহজে ডাইরেক্ট থিওরি আছে, আমি এর সাজেশন যেমন করেছিলাম সেই সাজেশন দাগও দিয়ে দিয়েছি, একবার এটা দেখে নেবে। ওকে, নেক্সট দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 9 বি কোশ্চেনটা কী বলছে দেখেন, টি বেধের একটি আয়তকার কাঁচ ফলকের উপর একটি আলোকরশ্মি থিটা ক্ষুদ্র কোণে আপতিত হলো। কাঁচের প্রতিসরাঙ্ক মিউ হলে দেখাও যে ফলক দুটি হতে নির্গত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যে লম্ব দূরত্ব, ওকে, লম্ব দূরত্ব হবে কি টি ইন্টু থিটা মিউ -1/μ। ওকে, খুবই সহজ দেখে নাও কী বলছে এখানে, লম্ব দূরত্বটা মেন বের করতে, লম্ব দূরত্বটা কত বলছে দেখে নাও, লম্ব দূরত্বটা হবে কি টি ইন্টু থিটা মিউ -1/μ। ওকে, খুবই সহজে প্রমাণ করা যাবে, এইটা তোমাদের হোয়াটসঅ্যাপে প্রমাণ করা আছে, তবু আমি এটা তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে এটা হচ্ছে দেখে নাও। তাহলে 9 ছবিটা দেখে নাও, ধরলাম এটা একটা কাঁচ ফলক, ওকে, এখানে ধরো এটা অভিলম্ব আছে, ওকে, অভিলম্ব আলোক এইভাবে আপাতিত হয়ে যাবে, এইভাবে আলো এখানে আপাতিত হয়েছে, আপাতিত হওয়ার পর যেহেতু কাঁচ মাধ্যম আছে এখানে প্রতিফলিত হয়, ধরলাম আলোটা এইভাবে বেঁকে গেছে। যদি মাধ্যমটা না থাকতো আলোটা এইভাবে চলে যেত, তাই এইভাবে চলে যেত। এবার আমি ধরলাম এটাকে আমি একটু টেনে দিলাম এইদিকে একদম, এবার দেখে নাও, তাহলে আমি নাম দিলাম কি, বা এখানে যদি আমি দেখি লম্ব সরণ কতটা হয়েছে, এইটা লম্ব বরাবর সরণ হচ্ছে এতটা, এটাকে আমরা পার্শ্ব সরণও বলে থাকি। তাহলে যদি নাম দিই এখানটাই এ বি, এই বিন্দুটাকে সি, এটাকে ও, এটা পি, আর এর বেধটা কত, বেধটা টি বলে দেওয়া আছে। ওকে, আপাতন কোণটাকে আমি থিটা বলছি, প্রতিষ্ঠিত কোণটাকে থিটা ড্যাশ বলছি, তাহলে এই কোণটা কত হবে, এটা যে থিটা মাইনাস থিটা ড্যাশ। ওকে, এটা হচ্ছে চ্যুতি কোণ, তাই না। এবার দেখে নাও আমরা পার্শ্ব সরণটা বের করব, পার্শ্ব সরণটা, তাহলে প্রথমে কি বিসি, অতএব বিসি ইকুয়াল টু বলতে পারি, দেখে নাও বিসি ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি দেখে নাও, এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, দেখো কীভাবে দেখে নাও, এটা লিখছি আমরা দেখে নাও ওসি ইন্টু বিসি বাই ওসি, করতে পারি কি দেখে নাও, বিসি ইকুয়াল টু ওসি কেটে দিতে পারে বিসি, এটা হলো দেখে নাও। আবার দেখে নাও এখানটা দেখে নাও, এটা আমরা কীভাবে সাজাতে পারি, আবার দেখে নাও এখানে বলতে পারি দেখে নাও ওপি ইন্টু, এখানে ওসি আছে, ওসি বাই ওপি, এই দেখে নাও কী করলাম, এই ওসি এই ওসি সেম, ওপি উপর নিচে দিলাম ইন্টু, এখানটা কী আছে বিসি বাই ওসি। ওকে, এটা হচ্ছে কি বিসি, তাহলে বিসিকে এইভাবে সাজানো। এবার দেখে নাও ওপিটা কি, ওপি হচ্ছে কি কাঁচ ফলকের বেধ, ওপিটা কি দেখে নাও, ওপি কাঁচ ফলকের বেধ, সেটা কত টি, স্মল টি। ওকে, তাহলে স্মল টি ইন্টু ওসি বাই ওপি, ওসি বাই ওপি, তার মানে ভূমি বা থিটাটার সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, কথা দেখে না, ওসি মানে অতিভুজ বাই ভূমি, ওসি বাই ওপি, তাহলে অতিভুজ বাই, বা আমরা যাতে ঘুরিয়ে দিই এটাকে ইন্টু 1 বাই ওপি বাই ওসি। ওকে, এটা ইন্টু বিসি বাই ওসি, লম্ব বাই অতিভুজ কি সাইন থিটা, লম্ব অতিভুজকে সাইন হয়, তাই না। তাহলে বিসি বাই ওসি, দেখুন বিসি বাই ওসি, এটা কী হবে সাইন অ্যাঙ্গেলটা কত থিটা মাইনাস থিটা ড্যাশ। ওকে, তাহলে ইকুয়াল টু টি ইন্টু 1 বাই ওপি বাই ওসি, ভূমি অতিভুজ কস থিটা ড্যাশ ইন্টু সাইন থিটা মাইনাস থিটা ড্যাশ। এবার দেখুন এটা হলো, এটা হচ্ছে কি বিসি, পার্শ্ব সরণ বা লম্ব সরণ। তাহলে এখানে যদি থিটা এবং থিটা ড্যাশ নগণ্য হলে বা ক্ষুদ্র হলে
কস থিটা ড্যাশ নিয়ারলি ইকুয়াল টু 1, তাই না? যদি ক্ষুদ্র হয় কস থিটা ড্যাশ নিয়ারলি ইকুয়াল টু 1 এবং সাইন থিটা মাইনাস থিটা ড্যাশ নিয়ারলি ইকুয়াল টু থিটা মাইনাস থিটা ড্যাশ, তাই না? এটা তো আমরা বলে থাকি যদি থিটা ক্ষুদ্র হয় কস থিটা 0, কস থিটা 1 হয়ে যায়, সাইন থিটা থিটা হয়ে যায়, ট্যান থিটা থিটা হয়ে যায়। ওকে, এটা হচ্ছে নিয়ম। তাহলে সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে অতএব লম্ব সরণ বা লম্ব দূরত্ব BC ইকুয়াল টু টি ইন্টু 1/1 ইন্টু থিটা মাইনাস থিটা ড্যাশ। তাহলে এখানে থিটা যদি কমন নিয়ে নিই তাহলে টি থিটা কমন নিলাম, তাহলে 1 মাইনাস থিটা ড্যাশ বাই থিটা। দেখো যদি থিটা কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস থিটা ড্যাশ মাইনাস থিটা। এবার দেখে নাও প্রতিসরণ সূত্র অনুযায়ী কী জানি, প্রতিসরণ সূত্র অনুযায়ী আমরা যদি লিখি এখানটায় আলোর প্রতিসরণ সূত্র অনুযায়ী সরণ সূত্রানুযায়ী মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, সাইন আই কি থিটা, সাইন থিটা বাই সাইন থিটা ড্যাশ। যেহেতু থিটা আর থিটা ড্যাশ দুটোই ক্ষুদ্র তাহলে বলতে পারি কি, তাহলে বা মিউ ইকুয়াল টু বা নিয়ারলি ইকুয়াল টু থিটা বাই থিটা ড্যাশ। তাহলে এটা যদি উল্টে দিই 1 বাই মিউ ইকুয়াল টু থিটা ড্যাশ বাই থিটা। তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে অতএব বিসি ইকুয়াল টু টি থিটা ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। এবার যদি লসাগু করে কী হবে দেখে নাও, টি থিটা ইন্টু মিউ মাইনাস 1 বাই মিউ। দেখে নাও এটাই বের করতে বলেছে। দেখে নাও কী আছে, টি থিটা মিউ মাইনাস 1 বাই মিউ, এটাই প্রুভড। ওকে, বিসি। তাহলে এইভাবে প্রমাণটা করতে হবে। বইয়ে প্রমাণ করা আছে, দেখে নেবে, বুঝতে সমস্যা হলে এই ভিডিওটা দেখবে, এটা ভালো করে প্রমাণটা দেখে নেবে যে কীভাবে প্রমাণ করা হয়েছে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে 9 নম্বর কোশ্চেনটা গেল, 9-এর অথবাটা দেখে নাও। 9-এর অথবাটা কোশ্চেন কী দিয়ে দেখে নাও, একটি উত্তল 9-এর অথবা এ, একটি উত্তল ও একটি অবতল লেন্সকে পরস্পর সংস্পর্শ অবস্থায় রাখা আছে। উত্তল লেন্সটির ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার ও অবতল লেন্সটির ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে ওই লেন্স সমবায়টির তুল্য ফোকাস দূরত্ব কত হবে, সমবায়টির প্রকৃতি কীরূপ হবে। খুবই সহজ কোশ্চেন দেখে নাও, খুবই সহজ কোশ্চেন আছে এটা। তো এখানে কীভাবে সমাধান করা হবে এটা, তাহলে 9-এর অথবা এ দেখে নাও। উত্তল লেন্সের ক্ষেত্রে এখানে লিখি, ধরি উত্তল লেন্স এবং অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1 এবং f2। তাহলে অতএব f1 ইকুয়াল উত্তল লেন্সের কি ফোকাস দৈর্ঘ্যকে পজিটিভ হয়, f1 ইকুয়াল টু প্লাস উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত বলেছে এখানে দেখে নাও। এখানে বলা হয়েছে ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, এটা উত্তল 30 আর অবতল 20, 30 সেন্টিমিটার, আর f2 ইকুয়াল টু মাইনাস 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তাহলে সমবায়টির তুল্য ফোকাস দৈর্ঘ্য দেখে নাও, কী বলেছে, সমবায়টির তুল্য ফোকাস দূরত্ব কত। অতএব সমবায়টির তুল্য ফোকাস দৈর্ঘ্য কী হবে দেখো, 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, তাই না? তাহলে মানটা যদি বসিয়ে দিই, f1টা পজিটিভ আছে তাহলে 1/30 মাইনাস f2 নেগেটিভ 1/20, তাহলে কত হচ্ছে, তাহলে বা 1/f ইকুয়াল টু, যদি 10 কমন নিই, 1-এর 10 কমন, তাহলে 1-এর 3 মাইনাস 1-এর 2, তাহলে কত হচ্ছে 1/10 ইন্টু 3 দুগুণে 6, 6। ওকে, 3 দুগুণে 6, তাহলে 2 মাইনাস 3, তাহলে এখান থেকে কত হচ্ছে দেখে নাও, 1/f ইকুয়াল টু 1/10 ইন্টু 2 থেকে 3 বাদ মাইনাস 1/6, তাহলে মাইনাস, তাহলে বা 1/f ইকুয়াল টু মাইনাস 1/6।
60, তাহলে এফ ইকুয়াল টু -60 সেন্টিমিটার। তাহলে এফ ইকুয়াল টু -60 সেন্টিমিটার। তাহলে তুল্য সমবায়টা তুল্য ফোকাস ধরার কথা আছে -60 সেন্টিমিটার এটা। তাহলে এটা বলে তারপরে কী বলতে কেন সময়ের প্রকৃতি কীরূপ হবে, অর্থাৎ অবতলের ন্যায় আচরণ করবে না উত্তলের ন্যায় আচরণ করবে। তাহলে আমি বললাম কি পজিটিভ থাকলে উত্তল আর নেগেটিভ থাকলে অবতল। তাহলে এটা কী আছে নেগেটিভ। তাহলে বলো কি এই সমবায়টি অবতল লেন্সের মতো আচরণ করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, এর কী আছে 9-এর বি অথবা বি, আলোর বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। খুবই সহজ, দেখে নাও বইয়ে দেওয়া আছে, বিচ্ছুরণ চ্যাপ্টারে প্রথমেই খুলবে পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো টোটাল দেখে নাও আজকে গ্রুপ সি 3 নম্বর প্রশ্নের 6, 7, 8, 9 এই প্রশ্নগুলো আলোচনা করলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।